এরপর আমাদের ছিল লিপ সংক্রান্ত। লিপ সংক্রান্তে আমরা এখানে লিপ সংক্রান্ত পড়েছিলাম। লিপের ক্ষেত্রে আমরা পড়েছিলাম উপরের অংশে হচ্ছে ত্বরণ হচ্ছে G-এ, আর নিচে ছিল G+। এটা মনে পড়ে কিনা, এটা করেছিলাম। জি স্যার। জি স্যার। আর এরা এই ইকুয়েশনটা নিয়ে এসেছে। আমরা জানি S=QT+12 AT²। এখান থেকে যদি আমরা টি এর মান বের করতে চাই, আদিবেগ যদি শূন্য হয়, যদি আদিবেগ শূন্য হয় তাহলে এই অংশটা বাদ। সেক্ষেত্রে টোয়াইস S/A = T²। সেখান থেকে আমরা টি সমান কি পাচ্ছি, টোয়াইস S/A√ওভার। এখান থেকে আমরা পাই T=টোয়াইস S/A√ওভার। এর জায়গায় আমরা লিখতে পারি G+A অথবা G-। এই এটার মান হইতে পারে আমাদের এইটা অথবা এইটা। এই যে এই উচ্চতা থেকে যদি কোনো বস্তুকে ছেড়ে দেই, সেটা আমাদের উচ্চতা থেকে ছেড়ে দেওয়া। আর আমরা খালি ধরে নেব যে এই এর মানটা কখনো G-A হবে, কখনো G+A। এটুকু জানলেই হবে। আমরা ঘর্ষণ সংক্রান্ত অংশ পড়েছিলাম। আমরা পড়েছি F=μr। সেখান থেকে মিউ লেখা যায় F/r। সেখানে কখনো μs হইতে পারে, কখনো μk হইতে পারে। এস ফর কি? স্ট্যাটিক। স্থিতি। ঠিক। আর কে ফর? কাইনেটিক। ব্যাস হয়ে গেল স্থিতিক ঘর্ষণ গুণাঙ্ক এবং কণিক ঘর্ষণ গুণাঙ্ক। আমরা কাইনেটিক ঘর্ষণ গুণাঙ্ক, এটা হলো গতীয় বা চল ঘর্ষণ গুণাঙ্ক। এরপর আসতেছে ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণটা আমরা এখনো পড়ি নাই। এটা একটা অ্যাঙ্গেল দিয়ে অঙ্কটা আসুক, আমাদের অঙ্কটা আসলে আমরা এটা পড়ি। ভরবেগ সংক্রান্ত পড়ি নাই। টর্ক আমরা আহ, পড়ি নাই। চক্রবর্তী ব্যাসার্ধ পড়ি নাই। এইটা পড়েছি কিনা? না স্যার। এগুলো পড়ি নাই। না না, না স্যার, আসলে করানো হয়নি। এইটা হয়েছে স্যার। হ্যাঁ, কি বলা যায়, এটা কি আসলে? এখানে লিখেছে ওরা ω/F, যেটা কিনা আমাদের ওমেগা শেষ বেগ। আর ω0 মানে আদিবেগ। এটা আদিবেগ, এটা শেষ বেগ। তাহলে এটা আমরা করেছি
আর তো থিটা, থিটা নট দিয়ে যেটা বলেছে থিটা মাইনাস থিটা নট মানে হলো থিটা, এটা মানে হলো হুম, তাহলে এটা সমান হলো এই অংশ। তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, এস এর পরিবর্তে থিটা মাইনাস থিটা নট, থিটার পরিবর্তন আগে একটা জায়গায় ছিলাম, ধরো আমরা একটা এক্স অক্ষ ওয়াই অক্ষে আছি, এটা এক্স অক্ষ, এটা হলো এক্স ওয়ান আর এটা হচ্ছে এক্স টু। তাহলে এক্স ওয়ান থেকে যদি এক্স টু তে যাই তাহলে এস কত? x2 মাইনাস x1। এই যে এক্স টু মাইনাস এক্স, এটাকে আমরা বলতেছি এস। ঠিক এরকম আমরা বলতে পারবো যে এস ইকুয়াল এস টু মাইনাস এস ওয়ান, অথবা থিটা ইকুয়াল থিটা টু মাইনাস থিটা ওয়ান, এরকম করেই আমরা বলি। আর আদিটাকে বলি কি আমরা নট দিয়ে প্রকাশ করি। তাহলে আদিটাকে যদি নট দিয়ে প্রকাশ করি তাহলে লিখতে পারি থিটা ওয়ান মাইনাস থিটা নট, ইভেন এক্স মাইনাস এক্স নট, বা এক্স ওয়ান মাইনাস এক্স নট। তো আমাদের তাহলে এগুলো হচ্ছে সব গতির ইকুয়েশন। এই যে এটা ধরতে পারি আমরা এস, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আমরা এই অংশটুকু জানি না, নাকি জানি? দেখো তো, একটু চেষ্টা করো, মনে করার চেষ্টা করো, এটা আমরা কতটুকু আমাদের জ্ঞানে পারি। ভরবেগ, রৈখিক ভরবেগ হলে কি লিখতা? mv। হ্যাঁ, এমভি লিখতা, তাই না? হ্যাঁ। ভরবেগ হলে এমভি লিখতা। আর তাহলে কৌণিক ভরবেগ হলে কি লিখতে হবে? এম ওমেগা স্যার। ওমেগা নট। এম ভি মানে কি এম ওমেগা আর এরকম। হ্যাঁ। যাই হোক, এখানে আর একটা বিষয় আমাদের পড়া হয়নি, ওই যে আমরা একটা চার্ট করেছিলাম, চার্টে কয়টা অংশ করেছি? তিনটা অংশ স্যার। এস করেছি, এ, ভি হ্যাঁ। করেছি, তারপর বি এ এবং করেছি। এ। হ্যাঁ। এরপরে আবার আরেকটা জিনিস আছে, ভরের অংশ আছে, ভরবেগের হ্যাঁ। অংশ আছে। তো সেখানে গিয়ে আমরা বাকি অংশগুলো পড়বো। স্যার বাকিগুলো এখনো হয় নাই স্যার। হ্যাঁ, বাকিগুলো হয়নি, ওগুলো আমরা এই পরের অংশে পড়বো। কাজে এই এই অংশটা আবার ওর সাথে জড়িত। তো যাই হোক, এই ভরবেগ, ভরবেগ এম ভি, এখানে এই যে এম এর পরিবর্তে আই লেখা হয়েছে, ভির পরিবর্তে ওমেগা লেখা হয়েছে। তো এটা আমরা পরে শিখবো। তাহলে এই দুইটা অংশ আমাদের হয়নি। আর কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল তো আমরা মনে হয় জানি। স্যার এই কেন্দ্র সূত্র। কেন্দ্রমুখী বা কেন্দ্রবিমুখী বল কি ছিল? এম ভি স্কয়ার বাই আর। জি স্যার, সমান স্যার। হ্যাঁ হ্যাঁ, সেই এম ভি স্কয়ার বাই আর থেকে এটা করা হয়েছে। তাহলে এম ভি স্কয়ার বাই আর আমার। তো এম ভি স্কয়ার বাই আর কে আবার ওই যে আমরা বললাম না কৌণিকের ভরবেগে আমরা যাইনি, সেখানে যদি যেতে পারতাম তাহলে হতো। তারপর আমরা এটা বলতে পারি, এইটুকু আমাদের জানা, ভি মানে ওমেগা আর, তাহলে ওমেগা স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই কি ছিল? আর। তাহলে একটা আর কাটা যায় কিনা? যায় স্যার। একটা আর কাটলে কি থাকে? এম ওমেগা স্কয়ার আর। এম ওমেগা তাহলে স্কয়ার আর। কেন্দ্রমুখী, হ্যাঁ, কেন্দ্রমুখী বলটাকে আমরা রৈখিক রূপ বলতেছি, এটা কৌণিক রূপ বলতে, কৌণিক বেগকে যদি প্রকাশ করতে চাই তাহলে। আর ত্বরণ, ত্বরণকে আমরা কি লিখতেছি এখানে? ত্বরণ বলতে কোনটুকু বোঝায়? ভর বাদ দিয়ে যেটা হয়। তাহলে হুম, ভর এই বাদ দিলাম, বাদ দিয়ে যা পেলাম সেটা হচ্ছে ভি স্কয়ার বাই আর। তাহলে এটা হলো হুম, আমাদের, এই জন্য আমরা বলতেছি কেন্দ্রমুখী ত্বরণ হলো এটা। এ লিখতে পারি আমরা, এ ইকুয়াল ভি স্কয়ার বাই আর। আবার ভি স্কয়ার মানে কি জানি আমরা? ভি সমান ওমেগা আর ছিল আমাদের, আর ওমেগা ওমেগা আর ডিভাইডেড বাই আর। তাহলে আমাদের একটা আর একটা আর কাটা গেল, থাকে কে? ওমেগা স্কয়ার আর। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ আমরা পাচ্ছি এই যে ওমেগা স্কয়ার আর, এম বাদ দিলে যা পাওয়া যাবে তাই।
তাহলে এম বাদে যা থাকে সেটা হচ্ছে আমাদের ত্বরণ। আমরা কণিক ত্বরণ পেয়েছিলাম, এইটা দিয়ে প্রকাশ করছিলাম নিশ্চয়ই ওইখানে চার্টে। জি স্যার। কৌণিক গতিশক্তি আমরা দেখাইতে পারিনি ওই সময় মনে হয়, তারপরও এখানে ওই যে এম এর পরিবর্তে আই লেখা হয়, তাহলে হাফ এম ভি স্কোয়ার ছিল, এখন এম এর পরিবর্তে আই লেখা হয়, ভির পরিবর্তে তো ওমেন। যাক, এটা আমাদের ওই চার্টের আরো যে তিনটা লাইন আসবে, সেই চারটা লাইন আসবে, ওই চারটা লাইনের মধ্যে ওটা সমাপ্ত। যাক, এবারে আমরা আসি পরের অংশে। এই অংশটা বলতেছে রাস্তার ব্যাংকিং। রাস্তার ব্যাংকিংটা আমাদের অনেক ভালোভাবেই হয়েছে। ট্যান থিটা ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি, এটা আমাদের মেইন সূত্র। তারপর আরো একটা অংশ ছিল যে সাইন থিটা ইকুয়াল এইচ বাই এক্স হতে পারে। আর একটা কি ছিল যেন, ট্যান থিটা ইকুয়াল এইচ বাই এক্স, এটাও হইতে পারে। তাহলে কখনো এই দুইটার কম্বিনেশন হবে, আবার কখনো এটার কম্বিনেশন হবে। এই যে নিচে এটা দিয়েছে, ট্যান থিটা ইকুয়াল এই যে এইচ বাই এক্স সমান দিয়েছে, যদি আমরা বলি রাস্তা তৈরি হয়ে থাকে, নাকি হয় নাই? স্যার হয়নি। হয়নি? হয়নি, তাহলে হলো ভূমি, ভূমি হলো ট্যান থিটা। স্থিতিস্থাপক সংঘর্ষ আমাদের একটা অংশ। তোমরা কি এখন বুঝতে পারছো যে চ্যাপ্টারটা কত বড়? জি স্যার। এখনো আমাদের ভরবেগ হয়নি। তারপর ওই যে যে চার্টের কথা বললাম, ওই চার্ট করলে এটা হয়ে যাবে। চক্রগতির ভ্রামক বা এটা এটা করা হয়নি। বলছে যে এই টর্ক, দুইটা, একটা হ্যাঁ, টর্ক। জড়তার ভ্রামক এটা হয়নি আমাদের। তাহলে এখানে মেইনলি দুইটা, তার সাথে আছে স্থিতিস্থাপক সংঘর্ষ, এটা তোমাদের এসএসসি তে ছিল। তার এটা করেছি কি আমরা? স্থিতিস্থাপক না স্যার। সংঘর্ষ কি করি নাই? না, হ্যাঁ, না স্যার, করি। পড়ানো হয়নি। হ্যাঁ, করি নাই। তাহলে এই তিনটার মেইন টপিক এখনো বাকি আছে। আচ্ছা, আমরা যেটুকু হয়েছে তার একটু আমরা ওই বিচিত্রার অংশগুলা করতে পারি, যে কটা টাইপ হয়েছে। এবার দেখি আমরা কোন অঙ্কটা করা যায়। এখানে একটা দেখি বড়, অনেকবার আসছে। দুই নাম্বার, একটি বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন আমরা জানি এফ, কি ছিল আমাদের ইকুয়েশন? স্যার, যে ভরবেগের পরিবর্তনটা স্যার বলের ঘাতের সমান হবে। হ্যাঁ, এই এফ টিকে আমরা ভরবেগের পরিবর্তন বলছিলাম, তাই না? হ্যাঁ। বা যে বলছিলাম, যে যখন বলছিলাম তখন বলছিলাম আমরা এটা ছিল আহ বলের ঘাত। হ্যাঁ। এখন আমরা ভরবেগের পরিবর্তন বলতেছি এফ এবং টি, বল এবং বলের ক্রিয়াকাল। তাহলে এই দুইটা গুণ করলেই হয়। জি স্যার। তাহলে গুণ স্যার করলে কত হচ্ছে? 50। জে এর পূর্ণরূপটা কি স্যার? যে এখানে পূর্ণরূপ নাই, এখানে আমরা বলেছিলাম বলের ঘাত। সেখান থেকে আমরা এখানে দেখছি যে ভরবেগের পরিবর্তন দিয়ে প্রকাশ করা যায়। ভরবেগের পরিবর্তনকে আহ ডেল পি বা ডিপি দিয়ে প্রকাশ করা হয়। আর এখানে যে দিয়ে প্রকাশ করা হচ্ছে যখন বলের ঘাতের সিম্বল আমরা চাচ্ছি।
এরপর আমরা ঘর্ষণ সংক্রান্ত একটা বল করি। ঘর্ষণ এই যে বলের ঘাত, যেটা আমরা লিখলাম উপরে, সেটা এখানে দেখো। এখানে দেখো আর একটা অঙ্ক আছে, 5 নাম্বার। 30 মিটার/সেকেন্ড বেগে আগত 250 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে এক 0.1 সেকেন্ডের মধ্যে থামিয়ে দিল, খেলোয়াড় কর্তৃক বলটির উপর প্রযুক্ত বল কত? তাহলে এখানে সময় আছে, ভর এবং বেগ আছে। তো থামিয়ে দিল মানে বেগের পরিবর্তন হচ্ছে ওই 30। 30 হচ্ছে আদি বেগ, শেষ বেগ হচ্ছে থামিয়ে দিল মানে 0। তার মানে ভর বেগের পরিবর্তন হলো এটা। 0। হ্যাঁ, তাহলে হলো 30। সময় কত লাগলো? আহ, এখন ভরও তো আছে। তাহলে ভর যদি আবার গুণ করি তাহলে কত হচ্ছে? 250 গ্রাম মানে হচ্ছে 1/4। 1/4 কেজি বা 0.25 কেজি। আর সময় যদি থাকে এখানে, তাহলে বল আমরা জানি F=mv - mu/t, এটা তো জানি মনে হয়। অথবা একটু আগে যেটা করলাম আমরা, Ft=Δp। ডেল পি মানে আমাদের আসতেছে 30-কে 4 দিয়ে ভাগ করতে হবে। 30/4। আর টি এর মান হচ্ছে 0.1। 0.1 যদি ডানে যায় তাহলে কি হচ্ছে? গুণন 0.1 আসতেছে এই টি এর পরিবর্তে। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে? উপরে 300, নিচে 4। 300/4। 4×7 = 28, 20, 4×5 = 20। তাহলে উত্তর আসলে আমাদের 75। তাহলে 75 আছে আমাদের, 75। বুঝলাম কি? জি স্যার, বুঝছি। এবার দেখো, বলছে 4 নাম্বার। একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 20 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। 200 নিউটন। বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? কি বলতেছে বুঝছি। একটা ভূমি আছে, ভূমিতে একটা বস্তু আছে। বস্তুকে কত নিউটন বল দ্বারা টানা হচ্ছে? 20 নিউটন। 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, কিন্তু ওর ভূমির সাথে 60 ডিগ্রি কোণ। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি কোণে টানতেছে 200 নিউটন বল দ্বারা। এবারে বলছে বস্তুটির উপর আনুভূমিক দিকে কার্যকরী বল কত? আনুভূমিক দিকে বল কোনটা? এই বরাবর বলের উপাংশ কত হবে? এখন বলো এই জায়গায় কত ডিগ্রি আছে? তাহলে এই দিকের উপাংশের মান কত? আর এই দিকেরটার মানই বা কত? কি বোঝা যায়? 200 নিউটন বলের 60 ডিগ্রি কোণে অনুভূমিক উপাংশ কত? 100। 2 × 6 cos 60। হ্যাঁ, 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 বলো সেই টোটালটা কত, তাহলে কি লিখবো? এটা যদি এফ হয়, স্যার তাহলে এফ হুম। সাইন থিটা না কস থিটা? cos থেকে। কস cos থিটা, cos 60 ডিগ্রি। এফ এর মান কত? 200।
200 cos 60 ডিগ্রি মান কত? নিউটন। স্যার হাফ। হাফ। তাহলে 100 হয়ে গেল, তাহলে 100 নিউটন। তাহলে এদিকে কাজ করবে 100 নিউটন। এটা ভুল লিখেছে, এটা এটা F/3। তিনটা ভর যদি সমান হয়, হ্যাঁ, তাহলে যে বলটা প্রয়োগ করবো এই বলটা তিনটার জন্যই প্রযুক্ত হবে, কারণ তিনখানেই ঘর্ষণ বল আছে এবং তাদেরকে রশি দিয়ে টানা আছে। কাজে তিনখানে বলটা সমহারে বর্তিত হবে। কাজে F/3। দেখো, সমান ভর বিশিষ্ট তিন খণ্ড এবিসি দড়ির দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে সংযুক্ত। খণ্ড সি এফ বল দ্বারা টানা হলে সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরিত হয়। ঘর্ষণ উপেক্ষা করলে খণ্ড বি এর উপর মোট বল কত হবে? আর টোটাল বস্তুটার উপর বল যদি এফ হয়, তাহলে বস্তুকে তিনটা টুকরা যদি কল্পনা করি, তাহলে কি F/3। এবার আসি অন্য একটা টাইপ। স্যার ভর যদি সমান না হতো তখন কি স্যার গড় বের করতে হইতো? হ্যাঁ হ্যাঁ, আলাদা করে করে বের করতে হবে। ভরের অনুপাতেই হবে। ও আচ্ছা স্যার। আহ, নতুন অঙ্ক চাচ্ছিলাম। এটা যদিও শাস্ত্রের অঙ্ক, একটু কঠিন হতো। আগে শাস্ত্রের অঙ্কগুলো একটু কঠিন হতো, এখন অবশ্য শাস্ত্রের অঙ্কগুলা ভ্যালিড না, কারণ হচ্ছে এখন তো শাস্ত্র গুচ্ছে চলে গেছে, প্রযুক্তি গুচ্ছে। এই কারণে এখন কোশ্চেন তো অন্যরকম, একটু সাধারণ। আগে শাস্ত্রের কোশ্চেন সবচেয়ে কঠিন হতো। তারপর আমরা এই অঙ্কটা করে দেখি। 15 মিটার/সেকেন্ড বেগে চলমান 160 গ্রাম ভরের একটি বস্তু বলকে তুমি ব্যাট দিয়ে আঘাত করলে। বলটি 25 মিটার/সেকেন্ড বেগে ফিরে গেল। ছিল 15 মিটার আদিবেগ, এখন ফিরে গেল মানে উল্টা দিকে গেল 25। তাহলে বেগের পরিবর্তন কত হলো বলতে পারবা? 10 মিটার/সেকেন্ড। ভালো করে চিন্তা করো। বলটা এদিকে স্যার আসতেছিল, মাইনাস। স্যার তারপরে মাইনাস এদিকে তো 10। কত কত হবে? স্যার -10 এ। না, হলো না। স্যার 40 হবে কি? হ্যাঁ, 40। হ্যাঁ মানে শেষ বেগ 15 বিয়োগ মাইনাস। আদিবেগ, তাই নাকি? হ্যাঁ 15 আমরা জানি প্লাস বেগের আগে। পরিবর্তন মানে হচ্ছে কি, মানে 25 হ্যাঁ প্লাস মাইনাস মাইনাস 15। -25। তাহলে আমরা বলতে পারি 40। জি স্যার। 40 হচ্ছে বেগের পরিবর্তন। আর ভর বেগের পরিবর্তন তাহলে কত হবে? 40 একে গুণন গুণ জিরো করতে হবে পয়েন্ট কত দিয়ে? পয়েন্ট জিরো ওয়ান সিক্স। 0.16। হ্যাঁ, 0.16 যোগ করবো। 4 ষোলো কত হয়? 64। তার মানে 6.4। হ্যাঁ 6.4 পেলাম ভরবেগের পরিবর্তন। বলটি এটাকে তো এত স্যার। সেকেন্ডে, স্থায়িত্বকাল 10 সেকেন্ড হলে, স্থায়িত্বকাল আবার 10 সেকেন্ড, এই ভরবেগের পরিবর্তন মানে আমরা জানি এফ টি। তাহলে এফ হয়ে গেল কত? টি দিয়ে ভাগ করতে হবে। 6.4 কে আমরা ভাগ করবো কত দিয়ে? 10 সেকেন্ড দিয়ে দিয়ে ভাগ করলে 0.64। কি হয়ে গেল, কেমন হয়ে গেল এটা? ও, এখানে একক আছে, দেখো কারোর সাথে মিললো না, কারণ হলো এখানে মিলি সেকেন্ড বলছে। মিলি সেকেন্ড হলে কি বুঝাচ্ছে? ও ক্যালকুলেশন কত আসবে মিলি সেকেন্ড হওয়াতে? গুণন, গুণন কত? 10⁻³ স্যার। হ্যাঁ, তাহলে আমার নিচে আছে আরো কত?
মিলি সেকেন্ড যেহেতু মিলি 1000 দিয়ে ভাগ হবে, সে 1000 উপরে গুণ হয়ে যাচ্ছে। 1000 গুণ জি। হলে কত চলে যায় বলো দেখি? 640 স্যার। হ্যাঁ, 640 হয়ে যাচ্ছে। 1, 2, 3, 4, তার মানে দুইটা জিরো পাচ্ছি আমরা, নাকি একটা জিরো পাচ্ছি? 1, 2, 3, একটা একটা জিরো জিরো পাচ্ছি। স্যার, ছয়শো একটা জিরো। চল্লিশ ছয়- আবার একটা শাস্ত্রীয় অঙ্ক পাইছি আমরা, কি করা যায় দেখি। এম ভরের একটি ব্লক আনত তলবে উপরের দিকে উঠছে। ব্লকটি সমবেগে চললে এফ। আচ্ছা, সমবেগে, সমবেগে চলার শর্ত কি? এখানে কোন কোন বল সমান হবে? এখানে কিন্তু কোনো ঘর্ষণের কথা বলে নাই। তাহলে কি মনে করবা, ঘর্ষণ নাই? তাহলে এই বলের বিরুদ্ধে কোন বল কাজ করতেছে? এইদিকে একটা বল কাজ করতেছে, এটা কার উপর? এটা স্যার কার উপাংশ বলো? এটা সম্ভবত সাইন উপাংশ নাকি? আচ্ছা, তাহলে আমরা বলের উপাংশ বের করবো নাকি এমজি এর উপাংশ বের করবো? স্যার বলে। বলের উপাংশ বের করবো। আচ্ছা, বলের উপাংশ আমরা অন্য কালার দিই। বলের উপাংশ এদিকে একটা, এদিকে একটা। তো এখানে থিটা কাজ করে, তো তাহলে এটা হলো এফ কস থিটা, আর এই হলো এফ সাইন থিটা। আর এমজি কে উপাংশে নিয়ে আসি, ওইদিকে একটা গেল, এদিকে একটা যাবে। এই থিটাটা কোথায় যাবে বলো তো? এই একে যাবে নাকি দুয়ে যাবে? দুইয়ের স্যার। হ্যাঁ, দুয়ে। দুয়ে যদি থিটা যায় তাহলে এখানে থিটাটা আসবে। তাহলে 2 নম্বরকে কি বলতে পারি আমরা? এমজি কস থিটা। কস থিটা। cos theta, আর 1 নম্বরকে বলতে পারি, mg sin theta। এখন বলো স্যার কখন। থিটাটা ব্যাপারটা আরেকবার যদি স্যার ক্লিয়ার করতেন স্যার। থিটাটা আমরা আগের দিনও ক্লিয়ার করছিলাম। আচ্ছা, এটা আমরা প্রতিক্রিয়া বল ধরছিলাম আর। এই আরটা যখন থিটা কোণটা জিরো ছিল, তখন এই এবি তলের উপর লম্ব ছিল। যখন এটা এ ড্যাশে চলে গেল থিটা কোণে, তখন আরটা কিন্তু বাঁকা হয়ে গেল। কাজেই এই উলম্বের সাথে এই থিটাটার কোণটা এইখানে চলে আসছে। এটা বোঝা যায়? জি স্যার। হ্যাঁ, আগে আর ছিল মূলত এবি তলের লম্ব বরাবর। সেই আরটা এ কে এ ড্যাশে নিয়ে যাওয়াতে আরটা হেলে কোথায় গেল? বর্তমান আর এ। এখানে তলটা যতটুকু উঠবে ও ততটুকু সরে যাবে, কাজে এটা থিটা। এখন দেখো আমরা এইদিকে একটা নিয়েছি, এইদিকে নেওয়াতে বিপরীত কোণ কোনটা তৈরি হয়ে গেছে, এটা এখানে, এমজি এখানে। তাহলে এটা তো এমজি কস থিটাই হবে, ঠিক না? জি স্যার। হ্যাঁ, ঠিক। এটাই হচ্ছে আমাদের। আর এখানে এফ এর সাথে থিটা হওয়ার কারণ হলো কি? এটা অনুরূপ কোণ, এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ। মানে এটা অনুরূপ কোণ তাই। যতটুকু সরাইছে হ্যাঁ, ওইটা ততটুকুই বেঁকে গেছে স্যার। হ্যাঁ। এবার আমরা
এবার আমরা আসি যে সমবেগের কথা বলছি। গোলকটি সমবেগে চলে। সমবেগে চলে মানে এখানে কোনো লব্ধি বল নাই। আমরা বলছিলাম এফ আর রেজাল্টেন্ট ফোর্স। তাহলে অ্যাপ্লাইড ফোর্স আমাদের হলো এফ এ মাইনাস এম জি সাইন থিটা, মাইনাস হচ্ছে এম জি সাইন থিটা। তাহলে আমরা দেখতেছি কি যে এফ আর ইকুয়াল এফ এ মাইনাস এম জি সাইন। এফ এ বলতে বোঝাচ্ছে এদের এফটাই হচ্ছে আমাদের এফ। আমরা বলছিলাম এটা হলো অ্যাপ্লাইড ফোর্স। ওরা যদি এফ লিখতেছে, তাহলে এই অ্যাপ্লাইড ফোর্সের অ্যাগেইনস্টে কাজ করতেছে আমাদের এম জি সাইন থিটা। এম জি সাইন থিটাটা কাজ করতেছে অ্যাপ্লাইড ফোর্সের অ্যাগেইনস্টে। তার মানে এইটা আমাদের এই বলের অ্যাগেইনস্টে কাজ করতেছে। যদি দুইটা বল সমান হয় তাহলে সমবেগে চলে। আর যদি এফ এ বড় হয় তাহলে একটা ত্বরণ থাকবে, সেটা এই বল থেকে আমরা পাবো, এফ আর বল থেকে পাবো। তাহলে যদি সমবেগে চলে তাহলে এই দুইজন সমান হওয়াতে এটা জিরো হয়ে যাবে, অর্থাৎ লব্ধি বল শূন্য হবে। লব্ধি বল শূন্য হলে এটা সমবেগ হয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এফ এ ইকুয়াল টু এম জি সাইন থিটা, এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি সমবেগে চলে। এখানে উত্তর কি আছে? এই যে এম জি সাইন থিটা একটা আছে, উত্তর মিললো কিনা? এই তো মিলেছে। তাহলে দেখো উপাংশ দিয়েই আসবে, আর সহজে তুমি ডেসক্রাইব করতে পারলেই হলো, বুঝলেই হলো যে কত সহজে এটা বোঝা যায়। দেখো অন্য কিছু আনার দরকার নাই, এফ এর উপাংশ নিয়ে আসার দরকার নাই, কিন্তু আমাদের এম জি এর উপাংশ থেকে আমরা এটা বলতে পারি। আমরা এর আগে একদিন ঘর্ষণের একটা অঙ্ক করেছিলাম, চেষ্টা করেছিলাম বোঝানোর। ওইটা কিন্তু এই চিত্রের কাছাকাছি, ওইটার একটা পার্ট। আমরা ঘর্ষণ বল নিয়ে কাজ করতে চাই, এদিকে নাই। ঘর্ষণ বলে যে কেবল আসে, দেখি আমরা ঘর্ষণ নিয়ে কি কাজ করতে পারি। এই প্রবলেমটা একটু দেখা দরকার। কোন মেঝেতে স্থাপিত এত নিউটনের একটি কাঠের ব্লক, এত নিউটনের একটি কাঠের ব্লক, এখান থেকে কি ভর বের করা যাবে? যাবে স্যার, এটা এমজি এর মান দেয়া আছে, এটাকে জি হ্যাঁ, দ্বারা ভাগ এখানে করলে ভর আসবে। ব্লকের উপর অনুভূমিক ভাবে এত নিউটন বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়। তাহলে মেঝেটা এরকম, এই মেঝের মধ্যে একটা বস্তু আছে, তাকে আমরা টানতেছি 160 নিউটন বলে। কোন দিকে টানতেছি? অনুভূমিক ভাবেই টানতেছি। এটা হলো একশো অনুভূমিক ষাট ভাবে। তো এটি চলার উপক্রম হয়। তাহলে চলার উপক্রম যদি হয় তাহলে এদিকে একটা ঘর্ষণ বল আছে। চলার উপক্রম হলে এই 160 ইকুয়াল কি হবে? এফ এফ। এমজি হবে স্যার। না, এফ এফ। এটা হলো আমাদের এফ এ, অ্যাপ্লাইড ফোর্স হলো 160, আর এফ এফ কত আমাদের সেটা আমাদের এখান থেকে দেখতে হবে, বের করতে হবে। আমরা জানি এখানে এমজি আছে, আর প্রতিক্রিয়া বল কত আছে? আর। সমতলের ক্ষেত্রে আর সমান কি? এই প্রতিক্রিয়া বল এই ক্রিয়া বলের সমান, এটা এমজি। এটা সমান। তাহলে আর সমান এমজি। তো এমজির মান দেয়া ছিল ও কিনা? এফ 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 এফ। এমজির মান কিন্তু 800 দেওয়া আছে। আবার এই এফ এফ মানে কত? মিউ আর। এফ এফ মানে যেহেতু মিউ আর, তো আমরা এখানে মিউ এর মান কত পাচ্ছি? মিউ এর মান বের করতে বলছি, ঘর্ষণ গুণাঙ্ক কত। তাহলে মিউ সমান কি হয়ে যাচ্ছে?
F/R। স্যার আরেকবার স্যার। এখনো শেষ হয়নি, আমরা আরেকবার দেখি। আমাদের অ্যাপ্লাইড ফোর্স ছিল 160, আর ফ্রিকশন ফোর্স আমাদের জানা নাই, কিন্তু বলছে চলার উপক্রম হয়। চলার উপক্রম হলে অবশ্যই F/A সমান কি হবে? উপক্রম হলে এটা কার সমান হবে? এর সমান হবে। F/F এর সমান হবে। তাহলে এফ এর মান যদি 160 দেওয়া থাকে, তাহলে F/F এর মান কত হয়ে গেল? 160। 160ই হয়ে গেল। তাহলে এর মান হলো কত? 160। হ্যাঁ। আর আর এর মান কত পেলাম? আহ, 800। 800। তাহলে 160কে 800 দ্বারা ভাগ করলে তো আমি পেয়ে যাচ্ছি। জি স্যার। এই তো, এই অঙ্কগুলা সলভ করতে হবে। সলভ করলে আস্তে আস্তে দেখবা যে সকল জটিলতা দূর হয়েছে এবং খুব দ্রুত অঙ্কগুলা করতে পারবে। হ্যাঁ। শুরুবারে তাড়াতাড়ি করতে পারবে এমনটা না, শুরুবারে একটু ডিটেলে এঁকে টেকে করতে হবে। জি স্যার। এখানে এই যে অনেকগুলা ব্লকের অঙ্ক দেওয়া আছে রিটেনের, সবগুলাই করতে হবে। তবে আমরা মনে হয় এইটা করেছিলাম, মনে পড়ে? এই একটা আসতো এইদিকে, জি স্যার। সমান জি কি? স্যার, এটা করে। তাহলে এই বরাবর বাকিগুলাও করতে হবে তোমার। হ্যাঁ। স্যার পেজ নাম্বারটা কত? এইটা মনে হয় তোমাদের পেজ নাম্বারের সাথে মিলবে না, তোমরা দেখবা এই টাইপটা আছে কিনা। ঠিক আছে। স্যার গ্রুপে পাঠাই দিন স্যার পিকটা স্যার। হ্যাঁ, আমি এটা আপলোড করে দিয়ে রাখবো, আপলোড হতে যাতে সময় নেয়। এখন স্পিড কেমন পাচ্ছ তোমরা? হ্যালো স্যার। আছে মোটামুটি, কিন্তু স্যার মাঝে মাঝে যদি স্ক্রিনটা একটু দেরিতে আসে, কথাটা তাড়াতাড়ি আসে, যার কারণে একটু ইয়া হয়, মানে অসুবিধা এটা, হয়। আচ্ছা আচ্ছা। তাহলে একটা কাজ করি, আমি স্ক্রিনটা ফুলটা লোড না শুধু করে। কথা বলা শেষ হলে মিউট করে রাখো, না হলে ইকো হয়, সাউন্ড আসে। এখানে একটা অঙ্কের কথা বলতেছে, এই অঙ্কটা আমরা করি নাই, বা এটার তত্ত্বটা আমরা আলোচনা করি নাই, ওই যে ঘর্ষণ। আমি একটু দেখি এই জায়গাটা বড় করে এখানে করা যায় কিনা।
আমি তো ঢুকতেছে না। ও বাবা, আমি ঢুকাচ্ছি তুমি পারাবে না। যাই হোক, এখানে আমরা যদি একটা বস্তু রাখি, বস্তুর উপর এমজি ক্রিয়া করবে নিচের দিকে। এমজি এর একটা উপাংশ কাজ করবে, তো লালের উপাংশ দুইটা কাজ করবে, একটা এদিকে একটা এদিকে। এখানে হলো থিটা, তাহলে দুইটা উপাংশের থিটা তো এখানে আমরা পাই। এটা হয়ে যাবে এমজি কি কস থিটা, আর ইনি হবেন এমজি সাইন সাইন থিটা। থিটা। আর আমরা বল প্রয়োগ করতে চাই, বল প্রয়োগটা আমরা করতে চাই উপরের দিকে। এটা হলো আমাদের এফ এ, অ্যাপ্লাইড ফোর্স। আচ্ছা, যদি চলার উপক্রম হয়, কখন বলো তো দেখি চলার উপক্রম হবে? স্যার এফ এফ এর এফ সমান সমান এটা সমান হবে। হ্যাঁ, হ্যাঁ, এফ যখন এ সমান হবে, এফ এর সমান তখন এমজি সাইন থিটা। এবার আমি আহ, এবারে যাচ্ছি যে এফ এ নাই, আমরা বল প্রয়োগ করব না, তলটাকে আস্তে আস্তে আনত করতেছি। এই এ কে এ ড্যাশের দিকে নিয়ে যাচ্ছি। তাহলে বি একটা তল, এই তলের উপরে একটা বক্স আমরা রেখেছি। সেই বক্সটা আহ, এই তলটাকে এইটাকে আস্তে আস্তে এই ড্যাশের দিকে নিয়ে যাচ্ছি। বক্সটা পড়ে যাবে কি, শুরুতেই জি কি পড়ে স্যার। যাবে? কোণের মান 1 ডিগ্রি হলেই কি পড়ে যাবে? না স্যার। না। যদি ঘর্ষণ বেশি হয়? আচ্ছা, তাহলে থেমে ধরো থাকলে 10 ডিগ্রিতে গেলাম, পড়লো না, ধরে নিলাম 15 ডিগ্রিতে পড়লো। আচ্ছা, আবার আর একটা তলে নিয়ে গেলাম, এটা কাঠের তল ছিল, এবারে আমরা একটা প্লাস্টিকের তলে নিলাম। সেই প্লাস্টিকের এ প্রান্তকে আস্তে আস্তে এ প্রাইমের দিকে নিয়ে যাচ্ছি। এবার কত ডিগ্রিতে গিয়ে গোলকটা পড়ে যাবে? আবার কি 15 ডিগ্রি হবে? না, এর থেকে কম না, বা কেন হবে না? কারণ স্যার প্লাস্টিক ঘর্ষণ এক না। হ্যাঁ, হ্যাঁ, প্লাস্টিক স্যার কার্ডের ঘর্ষণ থেকে বেশি না। হ্যাঁ, প্লাস্টিক এবং কাঠ ওদের তলের উভয় তলের ঘর্ষণ গুণাঙ্কটা এক না, মানে তলটা একই রকম মসৃণ না। তাহলে অমসৃণতা এক একজনের এক এক রকম, কাজেই একটাতে হয়তো 15 ডিগ্রি হবে, আর একটাতে দেখা গেল 10 ডিগ্রি পেলাম। তারপর সিরামিকের তল যদি নেই, দেখা গেল যে 7 ডিগ্রিতে পড়ে যাচ্ছে। তাহলে তখন কিন্তু আমাদের বল প্রয়োগ করতেছি না, বলটা কোনটা কাজ করতেছে? এমজি সাইন সাইন থিটাটা থিটা। কাজ করতেছে ব্লকটাকে ফেলানোর জন্য। কিন্তু তার বিরুদ্ধে কে কাজ করে? তার বিরুদ্ধে কে কাজ করে? এমজি কস থিটা স্যার। না, এম জি সাইন থিটা। এমজি সাইন থিটা তো ব্লকটাকে নিচে নামায় নিয়ে আসে, কিন্তু এদিকে বাধা দেবে কি? ফ্রিকশন ফোর্স। হ্যাঁ, ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্সটা আমাদের আর অ্যাপ্লাইড ফোর্স থাকলো? না স্যার। না। হ্যাঁ, এখন আর অ্যাপ্লাইড ফোর্স থাকলো না, এখন ওইখানে আমাদের কি দিতে হচ্ছে? এফ 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 ফ্রিকশনাল এফ ফোর্স। এফ দিতে হচ্ছে। হ্যাঁ। আর এই এফ এফ আবার কার সাথে সমানুপাতিক? এফ এফ এর ক্যালকুলেশন কি? আমরা জানি এফ এফ ইকুয়াল মিউ আর। এফ এফ ইকুয়াল মিউ আর, মিউ থাকলো, আচ্ছা। আর এর মান কত? হ্যাঁ। আর তো প্রতিক্রিয়া বল, আর এর মান কত বলো তো? আর এর মান কত? এমজি কস থিটা। এম জি কি কস কস। থিটা। তাহলে এম জি কস থিটা সমান হয়ে গেল আর এর মান। তাহলে আমরা দেখো এফ এফ পেলাম এম জি কস থিটা ইন্টু মিউ, আর নিচের দিকে টেনে নিয়ে আসতেছি এম জি সাইন থিটা।
যদি এটা পড়ার উপক্রম হয় বা চলার উপক্রম হয়, তাহলে কি বলবো? mg sin থিটা ইকুয়াল এফ, অথবা বলতে কস পারি থিটা। mg sin থিটা ইকুয়াল মিউ mg cos থিটা। কস থিটা। তাহলে এখানে আমরা আসি, এই এফ যেহেতু mg sin থিটার সমান, তাহলে আমরা লিখতে পারি mg sin থিটা ইকুয়াল মিউ mg cos থিটা। এখন বলতো মিউ সমান কত হয়ে গেল? tan থিটা। ট্যান থিটা। বোঝা গেছে কি মিউ সমান ট্যান থিটা? জি স্যার। এই হলো আমাদের চলার উপক্রম যদি হয় কোনো একটা গোলক, একটা তলকে আনত করলে তার উপরে গোলকটা যদি চলার উপক্রম হয়, যখন চলতে ধরে, তাহলে আমরা তখন বলতে পারবো যে মিউ ইকুয়াল ট্যান থিটা। এইভাবে কোন একটা তলের ঘর্ষণ গুণাঙ্ক খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। একটা তলের উপরে একটা পয়সা রাখলাম, তলটাকে আস্তে আস্তে এক সাইড উঁচু করলাম, যখন দেখলাম কেবলই পড়া শুরু করতেছে, ওই সময় থামালাম এবং কোণের মাপটা করে আমরা মিউ এর মাপটা বের করতে পারি। এখন আমরা অঙ্কে যাই, এটা বুঝেছি তো? জি স্যার। তাহলে আমাদের সূত্রটা পেয়ে গেছি আমরা। এটা একটা অঙ্কের কথা বলছি যে এরকম অঙ্ক আছে। দুইটি তলের মধ্যকার স্থিতি ঘর্ষণ কোণ 60 ডিগ্রি, মানে ওই ট্যান 60 ডিগ্রির কথা বলছি। ট্যান 60 ডিগ্রি ইকুয়াল কত? ঘর্ষণ গুণাঙ্ক মিউ। ট্যান 60 ডিগ্রি মান কত জানো? √3। √3। ইয়েস, √3। তাহলে √3 মান কি √3 তো সরাসরি দেয়াই আছে। 1.73205। হ্যাঁ, এটাকে বলতে পারি আমরা 1.732। এগুলো যেহেতু মানে দেওয়া আছে, এটাও মানে দেওয়া থাকতে পারে, যে কোনো মুহূর্তে এই ঘটনা ঘটতে পারে। স্যার এখন যদি √3টা না থেকে স্যার 1.70 এবং 1.76 এর মধ্যে কোনটা চুজ করতাম স্যার? যেটা কাছাকাছি সেটাই নিতে হবে। স্যার দুইটা থেকেই তো 3 পয়েন্ট ডিফারেন্স স্যার। না না, 6 কাছাকাছি, কারণ তোমার পরের অংশ তো আছে। ও আচ্ছা স্যার, বুঝছি। এই দেখো কত বড় অঙ্ক, 19 নাম্বার অঙ্ক। এত গ্রাম ভরের একটি গোলক এত উঁচু ঢালু তক্তা বেয়ে বের হওয়ার সময় বেগ ছিল এত, ঘর্ষণজনিত কাজের পরিমাণ কত? সামনে একটা ঢালু ছিল, এখানে তার বেগ ছিল, আদি বেগ ছিল, না বের হয়ে যাওয়ার সময় বেগ, তারপর শেষ বেগ হচ্ছে এইখান থেকে যখন সে বের হয়ে যায়, তখন তার বেগ হচ্ছে 4। আর এখানে বেগ ছিল কত? 0। তাহলে আদি বেগ পেলাম, শেষ বেগ পেলাম। আহ, এত উঁচু ঢালু তক্তা বেয়ে, উঁচু উঁচু উচ্চতার কথা বলছে, 1.2 মিটার উঁচু। তাহলে এত উঁচু হলে এর বিভব শক্তি এখানে যা হবে, এখানকার গতিশক্তি তাই হবে। যদি এটা আমরা পয়েন্ট দেই, এ বি, এখানে সি দেই, বি
বি বিন্দুতে যা বিভব শক্তি হবে সি বিন্দুতে এসে তার সেটা গতিশক্তি হিসেবে পাওয়ার কথা। এটা দিয়েও আমরা অঙ্কটা করতে পারি। আর যদি কম বেশি হয় সেটাই ঘর্ষণের কাজে ব্যয় হচ্ছে। তাহলে আমরা বলতে পারি বি বিন্দুতে বিভব শক্তি কত? বিভব শক্তিকে কি দিয়ে প্রকাশ করি আমরা? ইপি এমজিএস। ইপি। হ্যাঁ, ইপি কোথায়? একটা বি বিন্দুতে ইকুয়াল হবে এম এর মান কত? 10 গ্রাম, মানে কি স্যার, পয়েন্ট? 0.01 হ্যাঁ, কেজি। 0.01। আগে জিরোটা না বলি, হ্যাঁ। আচ্ছা, 0.01 এম। জি এর মান কত? 10। 10 আমরা ধরি, তো নাকি 9.8 ধরে 10 ধরলাম। আর সিক্স হচ্ছে 1.2। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি 0.12, তাই না? হ্যাঁ 0.1। এরপর সি বিন্দুতে গতিশক্তি ই কে অ্যাট সি, তাহলে হাফ এম এর মান হলো 0.01, ভি স্কোয়ার হলো 16, তাহলে হলো 8.08, ঠিক কিনা? জি স্যার। তাহলে পার্থক্য হলো কত? এটা যদি আমরা অ্যাকচুয়ালটাও নিতাম তাহলে কত আসছে? 9.8 দিয়ে যদি গুণ করতে হতো, একটু কম হতো, হালকা কম হতো। হ্যাঁ 10 দিয়ে গুণ করতে একটু কম হতো। যাই হোক, এটা পার্থক্য আসতেছে কত বিয়োগ করলে? 0.04। 0.34। কাছাকাছি কিনা? হ্যাঁ। হ্যাঁ তার মানে এই বাকিটুকু আমাদের ব্যয় হয়েছে ঘর্ষণ জনিত কাজ। এর কাছাকাছি উত্তর আমাদের দেখতেছি এইটাই। ওরা অন্য সূত্র ব্যবহার করে করছে, যার কারণে একটু কম বেশি আছে, কারণ এটা কিছু পয়েন্টের পরের অংশগুলো বাদ দিয়ে গেছে, যার কারণে আর আমরা 9.8 দিলে এটা আমাদের আর একটু বড় হইতো। সুতার সাথে এক টুকরো পাথর বেঁধে মেঝের সাথে 30 ডিগ্রি কোণে এত নিউটন বলে টানা হচ্ছে। চিত্র আঁকা যাবে? তোমরা কি এখানে আঁকতে পারবা? দেখো তো আঁকা কি করা যায় কিনা। যাবে স্যার। হ্যাঁ, তাহলে একজন কেউ আঁকো তো এই জায়গাটায়। একটু বড় করে নিই আমি, থামো। সুস্মিতাকে দিয়ে দেন। হ্যাঁ, অস্ত্রটা তো থাকা লাগবে না? তাহলে সুতার সাহায্যে 30 ডিগ্রি কোণ, এইটুকু আমরা জানি 26 নিউটন বলে টানা হচ্ছে। তারপরে এই এই জায়গাটা আঁকো দেখি। তাহলে একটা সমতল নিতে হবে, একটা রেখা টানতে হবে। তারপর একটা বস্তু নিলাম, এই বস্তুটাকে টানবো 30 ডিগ্রি কোণে। এটা হচ্ছে 90 ডিগ্রি, 30 ডিগ্রি নিচে এরকম হবে। 30 ডিগ্রি করে টানলাম, কত বলে? 26 নিউটন বলে টানলাম। এখন এই বলে কয়টা উপাংশ তৈরি হবে? একটা এদিকে কাজ করবে আর একটা উপর দিকে কাজ করবে। এটা হবে 26 cos কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর উপরেরটা হবে 26। 26 সাইন 30।
এটা এটা বলছে যে সমবেগে গতিশীল, তার মানে কি চলার উপক্রম হওয়ার সময়ও বিপরীত ঘর্ষণ বলের সাথে সমান হয়, এখানেও তাই। তাহলে আমরা একটা আলাদা কালার নেই। এদিকে হলো ফ্রিকশনাল ফোর্স এফ এফ সমান হলো মিউ আর। তাহলে এর সাথে এই cos 30 ডিগ্রি সমান, এটা বুঝাইছে। কিন্তু আর এর মানটা আমরা দেখি, একটা হলো এমজি নিচের দিকে কাজ করে, আর এফ এর একটা উপাংশ এদিকে কাজ করে, আবার আর এর একটা উপাংশ কাজ করে উপরে আর শুধু। তাহলে আর এর মান কত হয়ে গেল বলতো? এই চিত্রে আর এর মান কত? একটু জটিলতা আছে। চিত্রটা উপরের একটু দিকে বুঝতে দুইটা বল কাজ করতেছে, এই দুইটা সমান এইটা। আর যদি চলার উপক্রম হয় তাহলে বলা যায় এইটা সমান এটা, বা সমবেগে গতিশীল বা চলার উপক্রম হলে আমাদের এই এফ সমান 26 cos 30 ডিগ্রি। আর এই এফ এর মধ্যে আছে মিউ আর। আবার আর আর কে আমরা দেখতেছি r+26 sin 30 ডিগ্রি ইকুয়াল এমজি। r+26 sin 30 ডিগ্রি ইকুয়াল এমজি। তাহলে এখান থেকে আর এর মান বের করা যায়। আর সমান হচ্ছে এমজি মাইনাস কি হয় বলো? 26 sin 30। সাইন sin 30 ডিগ্রি। তাহলে আমরা আমাদের মতো করে এখন অঙ্কটা করি। যে চলার উপক্রমের জন্য এফ ইকুয়াল 26 cos 30 ডিগ্রি, আর এফ এর জায়গায় আমরা বলতে পারি মিউ আর। মিউ এর মান কি দেয়া আছে? মিউ এর মান চেয়েছে কত? তাহলে মিউ আর আর এর মান তো আমরা জানি, সেখান থেকে করতে পারি। তাহলে এখন আমরা অঙ্ক করে দিই। অঙ্কটা দাঁড়াচ্ছে মিউ আর ইকুয়াল 26 cos 30 ডিগ্রি। cos 30, আর আর এর মান হচ্ছে আবার কত? তাহলে মিউ সমান হয়ে গেল cos 30 ডিগ্রি মান কত? স্যার √3/2, আচ্ছা, √3 মানে বাই টু, 0। ডিভাইডেড বাই আর। আর এর মান লেখা যেত না? আর এর মান কত লেখা যায়? এমজি মাইনাস 26 26 sin 30। গুণন হাফ, হাফ মানে 30। এমজির মান কি দেয়া আছে? এম এর মান কত দেয়া আছে? এম এর মান তো মনে হয় দেয়া নাই। 10 কেজি। 10 দশ কেজি। কেজি তাহলে 10 কেজি যদি হয় তাহলে আমরা পাচ্ছি 26কে 2 দিয়ে ভাগ করলে 13, 13 √3 ডিভাইডেড বাই 26 গুণন 10 কত? না, 10 ছিল নাকি 10 কেজি? হ্যাঁ, 10 গুণন 9.8 কত হয়? 98 আর 98। মাইনাস 13। হ্যাঁ।
98 - 13 মানে কত? 5, কত, 7? 85, 85। 85? হ্যাঁ। 85। এর উত্তর কি করি? উত্তরে কি কি অপশন দেয়া আছে? 0.3881 মেবি 218। আমাদেরটা কত আসে এটা? 0.3318 33 না 38821 0.3। পয়েন্ট ডাবল থ্রি 38821 388। আচ্ছা, থাকলো এটা। And উত্তরটা দেখি আমরা, ওখানে কি আসছে? বি। বি আসছে 0.265। পয়েন্ট তাহলে টু কিসের সিক্স ঘটনা ফোর ঘটবে? এর কত আসে বললা? 0.26490। 649। তাহলে তাহলে এটাতে ভুল আসলো। 0.2649। ফোর যদি নাইন 4 কে 5 বলা যায় তাহলে বি উত্তর ঠিক আছে। হ্যাঁ, তো সম্ভবত ও ক্যালকুলেশন করতে ভুল করছে। হুম। ক্যালকুলেটরের দোষ স্যার, অ্যান্সার ভুল দিচ্ছে। ভাই ফোনে ফোনে ক্যালকুলেশন করার ঝামেলা আছে। তাহলে হয়ে গেল, এই তো। এই যে ফোন আমাদেরটার বাদ সাথে দাও। মিলেছে তো। এই যে 13 মিলে গেছে। তোমার ধ্রুব আলাদা হবে, দাঁড়াও। ইউজ কেসিও ক্যালকুলেটর। কইলাম তো আলাদা হবে, ধোয়া লাগবে না, ধোয়া যাবে না। আমরা আমরা কিছু জটিল অঙ্ক করে ফেলছি। এখন এই ধরনের অঙ্কগুলো অবশ্যই করা যাবে। ত্বরণের একটা অঙ্ক করি। এখন কি লেখার সাথে সাথে যায় না কথা? না স্যার, একটু আসলে আগের মতো লেটই আসে। হ্যাঁ। এখনো লেটে আসে? জি স্যার, এখনো কয়েকটি লেটে আসে। মিনিমাম ডাটা পাঠাচ্ছি তো, একদম মিনিমাম। স্ক্রিন একদম স্ক্রিন কেটে ছোট করে দেখাচ্ছি। তো বলেন স্যার, সময় সমস্যা আচ্ছা, নেই স্যার। কারো কি ভিডিও অন আছে? ভিডিও অন রাখিও না। এত ভরের একটি বাক্সকে এত নিউটন আণবিক বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে। কত কোণে সেটা বলে নাই, তারপরে বোঝা যাচ্ছে যে আণবিক ভাবে টানা হচ্ছে। বলের মান বলছে 3, 4, 5, নাকি 5, 4, 3। এত বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে। এটা 73 কেজি ছিল। আহ বাক্সটি আহ বাক্সটি যখন চলে তখন বাক্স এবং মেঝে বৈদ্যুতিক ঘর্ষণ সহ ব্যর্থ। বাক্সের ত্বরণ, ঘর্ষণ সহগ দেয়া আছে, মিউ এর মান দেয়া আছে। তাহলে আমাদের অ্যাপ্লাইড ফোর্সটা দেয়া আছে, তার অ্যাগেইনস্টে কাজ করবে কে? ঘর্ষণ বল কাজ করবে। সেই ঘর্ষণ বল দিলাম আমরা এফ এফ। এফ এফ মানে হলো আমাদের মিউ আর। আর আমাদের হচ্ছে এমজির সমান। তাহলে এটা আর আর ইকুয়াল এমজি। তাহলে মিউ এমজি পাচ্ছি আমরা। তাহলে আমাদের এই বলের সাথে মিউ আর এর পরে লেখা যাচ্ছে আমাদের মিউ এমজি। এইটার সাথে এটা আমাদের বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা লব্ধি বলটা পাবো।
তাহলে আমরা লিখতে পারি এফ আর রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল 5 7 3 মাইনাস মিউ এম এম জি। এফ আর এর মধ্যে আমাদের যেহেতু ত্বরণ চেয়েছে, মনে হয় ব্রেক জনিত বলের মান না, কিন্তু ত্বরণ বের করতে বলছে। যেহেতু ত্বরণ বের করতে বলছে, কাজে আমরা এফ আর দরকার নাই, আমাদের দরকার এম এ আর। 5 7 3 মাইনাস এম মিউ এর মান হচ্ছে 0.53, এম এর মান হলো 73 কেজি। 73 কেজি গুণন হচ্ছে জি এর মান হচ্ছে 9.8। আর এরপর এখানে আর একটা এম আছে, সেই এমটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। এই এমটা যদি বাদ দিই তাহলে ভাগ করতে হচ্ছে 73। এই হলো মোদ্দা হিসাব আমাদের, এটার ফলটা বের করতে হবে। এখন দেখি আমরা কত আসে। 5 4 3 মাইনাস, এটাকে যদি 10 ধরি, আমরা এটাকে 10 ধরলাম, তাহলে এটা হলো 5.3। 5 7 35, আমরা ধরতে পারি 37 বিয়োগ করি যদি, এটা টোটালটা 37 হতে পারে না? না না, বেশি হবে, 370-এর মতো নাকি? 5 7 35, হ্যাঁ, 370-এর মতো, 370-এর মতো বিয়োগ হবে 270। ডিভাইডেড বাই 73। তাহলে আমরা বিয়োগ করলে পাচ্ছি 7 2 14, ওই রকম 27। 27 তো না, 173 মনে হয় স্যার। 70-এর মতো হয়, 170-এর মতো। হ্যাঁ, একশো একশো। সত্তর বাই আমাদের হলো 73। সাত হ্যাঁ, দুগুণ 14, 40 30, তার মানে আড়াইয়ের মতো, 2.5-এর মতো। তো হ্যাঁ। এটা 5-এর মতো আসে, তা আমরা লিখতে পারি 2.5। 2.5-এর কাছাকাছি কেউ আছে কি? এই একজন আছে। এ নাম্বারই স্যার। হ্যাঁ, এই নাম্বারটা আমাদের। আমরা একটু সাহস করে আগাইলাম যাতে কাছাকাছি যেতে পারি, তারপরে উত্তর কি হয় হবে। আমরা অঙ্কগুলো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়া শুরু করো, যদি একটু করো, একবার করতে হ্যাঁ, হবে। এখানে যত অঙ্ক দেয়া আছে, আমাদের হ্যাঁ। প্রধানতম শর্ত হলো একবার সব অঙ্ক করতে হবে। জি স্যার। একবার যদি সব অঙ্ক করতে পারো, তাহলে তোমরা ফিট হয়ে গেলা যে কি করে তাড়াতাড়ি করা যায় সেটা মাথায় নিয়ে আসার জন্য। দেখবা যে আমি যা করাবো তাতে তোমাদের লাভ হবে। তোমাদের কোনো একটা সমস্যা হলে সেটা আমরা একসাথে সবাই মিলে সলভ, কিভাবে তাড়াতাড়ি করা যায়। তোমাদের মধ্যে থেকে কেউ কেউ বলবা আরো তাড়াতাড়ি করো। এই লিভ সংক্রান্ত অঙ্ক আসছে। এই যে প্রবলেম একটাই, দেখো একটি লিফট 1 মিটার ত্বরণের নিচে নামছে। লিফটের মেঝের উপরে 1 মিটার উপর থেকে একটি বলকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। জি ধরনের স্পর্শ বলের কত সময় লাগে? একটা লিফট যখন নিচে নামে, তখন ত্বরণ কি হয়? উপরের অংশে ত্বরণ কি? আমি যে লিফট এঁকে দিয়েছিলাম, উপরের দিকে কি ছিল? জি উপরের অংশে মাইনাস। G-A, নিচের অংশে জি প্লাস G+। এ, নিচেরটাতে প্লাস এ। হ্যাঁ, তাহলে কোন একটা লিফট যখন এত মিটার পার সেকেন্ড ত্বরণের নিচে নামছে, সে সময় ত্বরণ আসলে কত হবে? ওর ভেতরে ত্বরণটা হলো এইটা। লিফটের মেঝের উপরে 1 মিটার উপর থেকে একটা বলকে ছেড়ে দিচ্ছে, তাহলে ওই বলটা শূন্যে যখন থাকবে তার ত্বরণ হবে এই ত্বরণে সে নামছে। তার আর বস্তুটাকে আমরা ছেড়ে দিচ্ছি কিভাবে? আদিবেগ শূন্য। 10 ধরে। আদিবেগ শূন্য, ত্বরণ আমরা কত বলতেছি? G-A। হ্যাঁ,
আর কতটুকু সরণ হলো 1 মিটার, চেয়েছে কি টাইম কত ইকুয়াল হয়। তাহলে 1 মিটার সরণ হতে আদি বেগ আছে, শেষ বেগ বর্জিত ইকুয়েশন কি? আবার সেই এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার। ইউটি তো 0, তাহলে টি এর মান হচ্ছে টোয়াইস এস বাই এ রুট ওভার ইকুয়াল টি। এর জায়গায় আমরা কত বসাবো? জি মাইনাস। তাহলে সেটাই লিখছি কিনা, টোয়াইস জি এস মাইনাসে জি মাইনাস। বসাবো। হ্যাঁ, জি মাইনাস এ দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, জি স্যার। খুবই জটিল অঙ্ক, কিন্তু আমরা ওই যে ওখানে যে কনসেপ্টটা নিয়েছিলাম সেখান থেকে। এখন এটাই যদি বলতো যে ঊর্ধ্বগামী, তাহলে কি করতো? ঊর্ধ্বগামী মানে কি, ও নিচ থেকে উপরের দিকে উঠতেছে, এই অংশে কি জি এর মান প্লাস। হ্যাঁ, তখন আমাদের সেই অঙ্কটা যদি প্লাস। দেখতে চাই, যে পাঁচটায় আছে, এত ভারী একটি বস্তু লিফটের মেঝের উপর থেকে স্থির অবস্থায় আছে, লিফটের ঊর্ধ্বগামী ত্বরণ এত হলে মেঝে কর্তৃক বল হবে। তাহলে তার ওজনটা বের করলেই হয়। কারণ একটা লিফটের মেঝেতে আছে, এখানে একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটা যদি লিফটটা উপরের দিকে ওঠা শুরু করে, তখন আমরা জানি কি জি প্লাস এ। তাহলে এর ওজন কত? হুম, এমজি। আর এর তল কর্তৃক প্রতিক্রিয়া বল কি? এমজি সমান। তারপর ওইটাই বের করতে বলছে। আর জি এখানে কত হবে? জি প্লাস এ হবে, এই জন্য জি। হ্যাঁ, এই 15 নাম্বারটা দেখ। জি স্যার, এটা তো মোটামুটি স্যার সহজ স্যার। সহজ না? 1 সেকেন্ডে নিচে নামছে। দাঁড়ানো ব্যক্তির ভর যদি এত হয়, তিনি কত বল অনুভব করবেন? তাহলে কি নিচে নামলে কি, উপর থেকে যখন নিচে নামে আমরা কি বলছি, জি মাইনাসে। তাহলে 10 না হয়ে কত হবে? 9 হবে। 9 দিয়ে গুণ করলেই হয় 9 54। তার মানে এই যে 5 দিয়ে একটাই আছে, এটি জি স্যার। একই রকম অঙ্ক সবগুলো। হ্যাঁ, দেখ আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের কেন্দ্রমুখী একটা করা লাগবে, এটা করলে শেষ। 6 নাম্বারটা ফার্স্ট, না 9 নাম্বার। 6 কেজি ভরের একটি বস্তুকে 3 মিটার দীর্ঘ একটি সুতার প্রান্তে বেঁধে 2 মিটার বেগে ঘোরানো হচ্ছে, টান কত নিউটন? মানে এখানে আসলে কেন্দ্রমুখী বলের কথাই বলছে। আমরা এম ভি স্কয়ার বাই আর জানি, এম এর মান হচ্ছে 6, আর এত বেগে মানে কি বেগ পাচ্ছি আমরা ভি। ব্যাসার্ধ বলছে, এত দীর্ঘ সুতা মানে ওটাই ব্যাসার্ধ। Sorry। এবার আসি কৌণিক রূপে, এইটুকু আমরা পারবো। এত গ্রাম ভরে কোনো একটি বস্তুকে 5 মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, বস্তুটি 6 সেকেন্ডে 300 বার আবর্তন করে, সুতার টান কত? এবার দেখো কৌণিকটা দেওয়া আছে, 6 সেকেন্ডে 300 বার আবর্তন করে। তার মানে আমাদের এখানে ওমেগা ইকুয়াল টোয়াইস পাই এন বাই টি। করছিলাম না এরকম একটা অঙ্ক? এখানে তো স্যার সব। হ্যাঁ, তাহলে টোয়াইস পাই 30টা পূর্ণ গুণন, টোয়াইস পাই গুণন 30 ডিভাইডেড বাই কয় সেকেন্ড, 6 সেকেন্ড, তাহলে 6। তাহলে কত হয়ে গেল? 10 পাই। 10 পাই। ওমেগার মান পেলাম আমরা 10। তো আমরা এফ জানি হলো এম ভি স্কয়ার বাই আর, ভির মান জানি আমরা ওমেগার, তাহলে ওমেগা স্কয়ার আর স্কয়ার বাই আর। একটা আর কাটা গেলে এম, ওমেগা স্কয়ার আর, এটা দিয়েও করা যায়। তো সেখান থেকে আমরা এটা করি।
তোমরা এই পিডিএফটা আমি দিয়ে রাখবো, তোমরা অঙ্কগুলা করে ফেলো। হ্যাঁ, তোমাদের তো মনে হয় ঠিক আছে। আছেই, ওই বই থেকেই হ্যাঁ করবা বেছে বেছে, এগুলা সেম অঙ্কই প্রায় আছে, একটু কম বেশি হয়েছে। আপনি তো স্যার ঠিক পিডিএফটা আছে। দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাও কিছু পিডিএফটা বললা? একটু দিয়ে রাখ। হ্যালো, এই মেয়েরা আছে তো নাকি? বুঝতে পারছো আপনি নাকি স্যার তুমি এই খালি দেখা হলো? বলছি স্যার, আপনি আপনি কি স্যার নেক্সট ডেটে ওই যে ওই কোনে কি এই কোনেরই কি বাকি চারটে কি করাবেন? এখনই গিয়ে 4টা করাতে হবে, ওইটা আমরা অনলাইনে করতে পারি। কারণ নেক্সট দিনে তো ভরবেগের একটা আছে না, ভরবেগের হ্যাঁ সংরক্ষণশীলতা। হ্যাঁ। হ্যাঁ, এই স্থিতিস্থাপক সংঘর্ষ সংঘর্ষ আছে, সংঘর্ষটা মনে হয় করবো, তারপর কৌণিক যাবে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর আচ্ছা আগামীকাল আগামীকাল ঠিক 11টায় ওই যে নতুন হ্যাঁ। ব্যাচটার ক্লাস হবে, সেখানে গতির ক্লাস হবে, যদি তোমরা থাকতে চাও থাকতে পারো। ও, রাতে 11টায়? হ্যাঁ হ্যাঁ, কোনটা পড়াবেন আর কি, কোন আর অংশটা? এই তো, ঠিক আছে। স্যার, হ্যাঁ, হ্যালো। গতিবিদ্যার কোন অংশটা পড়াবেন কালকে? হ্যাঁ হ্যাঁ, গতিবিদ্যার গতিবিদ্যার কোন অংশ? গতিবিদ্যার আমরা অঙ্কই সলভ করব, অনলাইনে নতুন করে না করে অঙ্কগুলো সলভ করাটাই বেটার। বুঝছি স্যার। অঙ্ক অথবা বোর্ড কোশ্চেন, যেটুকু লেকচার হয়েছে তার মধ্যে থেকে আমরা এমসিকিউ করতে পারি বিচিত্রা থেকে। আর যাদের ওই যে ক্লাস মিস হয়ে গেছে, ইউটিউবে আছে, ওখান থেকে ভিডিওটা দেখে নেবা।